ক্লাস 12-এর জন্য আজ আমরা রৈখিক প্রোগ্রামবিধি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যাকে আমরা সংক্ষেপে এলপিপি বলি, সেটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এলপিপি বা রৈখিক প্রোগ্রামবিধি আলোচনা করার আগে আমরা একটু এর ইতিহাসটা জেনে নিই। তোমাদের বইতে এগুলো আছে, আমি খুব সংক্ষেপে একটু তোমাদের বলছি বা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তোমরা একটু জিনিস লক্ষ্য করবে যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেটা আমাদের সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, ব্যবসা সংক্রান্ত হতে পারে, বিভিন্ন বিষয়ে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো সেই সমস্যা থেকে কিন্তু আমাদের বেরোনোর আমরা কিছু উপায় খুঁজতে হয়, এবং আমাদের উদ্দেশ্য থাকে যে সর্বোৎকৃষ্ট সমাধান বা অপটিমাল সলিউশন, যেটাকে আমরা বলতে পারি অঙ্কের ভাষায়, সেই সমাধানটা খোঁজা সেই সমস্যা থেকে বেরোনোর জন্য। সে যে কোনো উপায় হতে পারে। আচ্ছা, এবং সেটা যদি আমাদের সামাজিক হয় বা পারিবারিক হয়, সেখানেও কিন্তু আমাদের সেই সর্বোৎকৃষ্ট সমাধানটাই আমাদের উদ্দেশ্য থাকে খোঁজা। তাতে আমাদের কিছু লস হতে পারে, লাভ হতে পারে, উভয় দিক ব্যালেন্স করে আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু এই সমাধানটাই খোঁজা। তো যাই হোক, আমাদের এখানেও কিন্তু সেটা উদ্দেশ্য থাকবে। তো যেহেতু এখানে আমাদের অঙ্কের বিষয় মানে সংখ্যার ব্যাপারটা থাকে, তো সেই জন্য আমরা এখানে ব্যবসা বা যেখানে সংখ্যা, মোদ্দা কথা যেখানে নাম্বারের সমস্যাগুলো আছে, সেই বিষয় নিয়ে আমরা এখানে বলবো। তো মনে করো যে তুমি তোমার কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সমস্যায় তোমার যে লভ্য সম্পদ, তাকে সঠিক পরিকল্পনার সাহায্যে উপযোগী করাই তোমার লক্ষ্য থাকে। বিষয়টা কেমন? আচ্ছা, মনে করো তুমি কোনো ব্যবসা বা তুমি কোনো প্রোডাক্ট তৈরি করো। এবার সেই প্রোডাক্ট তৈরি করতে গেলে তার তো নিশ্চয়ই কোনো উপাদান থাকে। মানে তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো, সেটা তৈরি করতে গেলেও কিছু উপকরণ দরকার হয়। এবার তোমার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই উপকরণগুলো কিন্তু আমাদের সীমিত থাকে। ঠিক আছে? মানে তুমি তো খুব বেশি পরিমাণ উপাদান দিয়ে তুমি যদি সেই জিনিসটা তৈরি করো, তাহলে তো তোমার নিশ্চয়ই প্রফিটটা সেরকম আসবে না। মানে তোমার উৎপাদন খরচটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে তো তোমার এই জিনিসটাও মাথায় রাখতে হবে, তাই না? এবার সেই সীমিত উপকরণ দিয়ে তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো, সেটার তৈরিটা যেন ঠিকঠাক হয়, সেই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। মানে সীমিত উপকরণ দিয়ে তুমি যে প্রোডাক্ট তৈরি করছো, তার জন্য সর্বোত্তম উৎপাদনটা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে একটা কথা আমি বলেছি যে উপকরণগুলির পরিমাণ সীমিত হলেও সঠিক বন্টনের মাধ্যমে, এই টার্মটা কিন্তু খুব ভাইটাল, সঠিক বন্টনের মাধ্যমে উপকরণগুলির কাম্য ব্যবহারের ফলে, এক নাম্বার কথা আমরা কি বলছি, উৎপাদন ব্যয়টাকে আমরা সর্বনিম্ন রাখবো। সেটাই, আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি, আমরা চাইবো যে উৎপাদন ব্যয়টা আমাদের সর্বনিম্ন হোক, বা মিনিমাম কস্ট অফ প্রোডাকশন যেটাকে আমরা বলি, অথবা উৎপাদকের মুনাফা সর্বাধিক। এই দুটোই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে। মানে একটা হলে আর একটা তো হবেই, অবভিয়াসলি। হয় আমাদের উৎপাদন ব্যয়টাকে সর্বনিম্ন রাখতে হবে, অথবা উৎপাদকের মুনাফাটা সর্বাধিক হতে হবে। সেটা আমরা কি করে করছি? ওই যে উপাদান তৈরি করছি যে বিভিন্ন উপকরণ দিয়ে, যেহেতু আমাদের উপকরণগুলো লিমিটেড বা সীমিত, তার বন্টনটা যেন সঠিক হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে একটা কথা বলছি যে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে উপকরণের কাম্য ব্যবহারের ফলে উৎপাদকের মুনাফা সর্বাধিক হওয়ার লক্ষ্য পূরণ করার সমস্যাগুলিকে বলা হয় অপটিমাইজেশন প্রবলেম। তাহলে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয় সর্বনিম্ন করা এবং অথবা উৎপাদকের মুনাফা সর্বাধিক। এবার এটা করতে গিয়ে তো আমাদের ওই উপকরণগুলোর বন্টনকে আমাদের সঠিক রাখতে হচ্ছে, তাই না? এবার তার জন্য তো আমাদের কিছু সমস্যা বা গাণিতিক প্রবলেমের সৃষ্টি হবে। সেটাকে আমরা বলছি কি অপটিমাইজেশন প্রবলেম। এই টার্মগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে দেখো, এখানে একটা কথা বলছি আবার, যে যেহেতু উপাদান বা সম্পদ সীমিত, সেহেতু সেই সীমিত সম্পদ দিয়ে সম্পদের সর্বোত্তম ব্যবহার করা হয়। এর ফলে সৃষ্ট সমস্যাগুলিকে আমরা বলি প্রোগ্রাম বিধি, বা যে প্রোগ্রামিং কথাটা আমরা বলছিলাম, প্রোগ্রামিং সমস্যা, যা
পূর্বের পদ্ধতির সাহায্যে সমাধান করা সম্ভব নয়। হ্যাঁ, তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো, আমরা আগে যে বিভিন্ন সমাধান, অসমীকরণের সমাধান বা সমীকরণের সমাধান করেছি যে বিভিন্ন পদ্ধতির সাহায্যে, এই ধরনের কিন্তু সমস্যা আমাদের তৈরি হয়নি যে আমাদের কিছু উপাদান থাকবে, সেটা আবার লিমিটেড থাকবে, তার বন্টনটা সঠিক করতে হবে এবং সঠিক বন্টন করে আমাদের লক্ষ্য রাখতে হবে যে উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হবে অথবা উৎপাদকের মুনাফাটা সর্বাধিক হবে। এরকম কিন্তু কন্ডিশন আমাদের আসেনি এবং সেই বন্টন করতে গিয়ে আমাদের কিছু গাণিতিক সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে, তার সমাধান কিন্তু আমরা এখনো পর্যন্ত যে সমস্ত অসমীকরণের সমাধান বা সমীকরণের সমাধান করার পদ্ধতি জেনেছি তার সাহায্যে করতে পারিনি। সেই জন্য ম্যাথমেটিশিয়ানরা একটা নতুন পদ্ধতির আবিষ্কার করলো, সেটাকে আমরা বলছি রৈখিক প্রোগ্রাম বিধি বা এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কেন এই রৈখিক প্রোগ্রাম বিধির প্রয়োজন হলো বা কী করে এই রৈখিক প্রোগ্রাম বিধি জিনিসটা বিজ্ঞানীদের মাথায় আসলো। ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা থেকে কিন্তু আমাদের এই বিষয়টি এসেছে। আচ্ছা, তাহলে আমরা এবার এই ডিটেলসে একটু ঢুকবো। আচ্ছা, এরপরে দেখো রৈখিক প্রোগ্রাম বিধিটা কি বলছে। যে রৈখিক প্রোগ্রাম বিধি হলো এমন একটি শক্তিশালী গাণিতিক পদ্ধতি যা প্রয়োগে সীমিত সম্পদকে, সেই সীমিত সম্পদের মধ্যে কি কি হতে পারে, মানে সেই উপকরণগুলোর কথা এখানে বলছে। জমি, শ্রম, মূলধন, সময়, যন্ত্রপাতি, সংগঠক। তুমি জানো যে কোনো বিজনেস বা কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা বা কোনো কারখানা চালানো, যাই তুমি ভাবো না কেন, সেইগুলো করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আসে। তাকে কাজে লাগিয়ে উৎপাদকের মুনাফা সর্বাধিক করতে হবে অথবা উৎপাদন ব্যয় সর্বনিম্ন। এই দুটো কিন্তু মূল কথা। বন্টনটা আমাদের সুষম হবে, সুষম বলতে মানে সঠিক হবে, এবং সেই বন্টন সঠিক হওয়ার জন্য আমাদের উৎপাদকের মুনাফাটা সর্বাধিক বা উৎপাদন ব্যয় সর্বনিম্ন, এটা হবে। এবার দেখো আমরা কি বলছি, যে কোনো রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যায় যে অপেক্ষকটির চরম বা অবমান নির্ণয় করতে হবে, ঠিক আছে, সেটি দুই বা ততোধিক নির্দিষ্ট চলরাশির রৈখিক অপেক্ষক হবে। হ্যাঁ, এবার আমরা একটু দেখি যে ওর আকারটা কেমন হবে। দেখো তোমরা যার এই যে আমরা বলছি যে উৎপাদকের মুনাফা সর্বাধিক বা উৎপাদন ব্যয় সর্বনিম্ন, মানে চরম আর অবমের কথাই কিন্তু আমরা বলছি। সর্বাধিক সর্বনিম্ন কথাটা যখন আসছে, ঠিক আছে, সেটা দুই বা ততোধিক চলরাশিতে তৈরি হতে পারে। তা আমাদের জেনারেলি দুটো চলরাশি দিয়েই থাকে, আমাদের সিলেবাসে দুটো চলরাশি দিয়েই আছে। তো সেটাকে দেখতে এরকম, জেড ইকুয়াল টু 2x প্লাস 3y, যেখানে জেড হচ্ছে ওই সেই রৈখিক অপেক্ষকটা আর এক্স ওয়াই হচ্ছে আমাদের চলরাশি। ঠিক আছে, এই অপেক্ষকটিকে আমরা অবজেক্টিভ ফাংশন বা বিষয়াত্মক অপেক্ষক বলে থাকি, মানে জেড যেটাকে আমরা বলছি। আর চলরাশিদের বলা হয় ডিসিশন ভেরিয়েবল বা সিদ্ধান্ত গ্রহণকারী চল। তাহলে আকারটা আমরা দেখলাম কেমন, জেড ইকুয়াল টু 2x প্লাস 3y। 2x প্লাস 3y এটা আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, এখানে এক্স প্লাস বিওয়াই ভাবতে পারো, যেখানে এ বি হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, এবং জেডটা কী হবে, হয় ম্যাক্সিমাম হবে না হলে মিনিমাম হবে। ওই সেই একই কথা, সর্বাধিক মুনাফা অথবা সর্বনিম্ন আমাদের উৎপাদন ব্যয়। আচ্ছা, এবার দেখো এর একটু আকারটা আমরা দেখি, মানে অঙ্কটা দেখতে কেমন হয়। এরকম একটা গাণিতিক সমস্যা দেওয়া থাকে, ওই যেটাকে আমরা একটু আগেই দেখলাম, জেড ম্যাক্স লেখা থাকে বা চরম বলেও লেখা থাকে। ঠিক আছে, দেখো আমি একটা উদাহরণ লিখেছি 40x প্লাস 50y, অথবা এমনও লেখা থাকতে পারে জেড মিন, মানে এটা হচ্ছে আমার অবমান বলছে, এটা চরম মান বলছে 30x প্লাস 20। আমি একটা উদাহরণ জাস্ট দিয়েছি। তারপরে এমন লেখা থাকে যখন বাধা সমূহ বা কনস্ট্যান্স ইজ, হ্যাঁ, কনস্ট্যান্টগুলো কেমন, এই যে, মানে এর বেসিসে এটা চরম বা অবমান আমাদের বের করতে হবে। দেখো আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে সর্বোত্তম ব্যবহার করতে গিয়ে সম্পদের আমাদের কিছু গাণিতিক সমস্যার সৃষ্টি হবে, সেইগুলোকেই কিন্তু আমরা এখানে এই বাধাসমূহ বলছি বা কনস্ট্যান্টিস, যে এই কন্ডিশানগুলো যদি এমন হয় তার জন্য আমরা এর অবম বা চরম মান আমরা বের করতে পারবো। যাই হোক, এটা আমরা অঙ্কে ঢুকলে আরও ভালো বুঝতে পারবো। তোমরা জাস্ট জিনিসগুলো একটু দেখে রাখো, কোনটাকে কী বলে জিনিসগুলো একটু জেনে নাও। এরপর আমাদের একটা টার্ম আসবে, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চলো। এটা আমরা একটু আগে বলেছি বা ডিসিশন ভেরিয়েবল বলে। সেটা ওই এক্স ওয়াই, এই যে কনস্ট্যান্টের মধ্যে যে এক্স ওয়াইগুলো আছে বা এখানে যে এক্স ওয়াইগুলো আছে,
সেগুলোকে আমরা বলি। সেটা কিছুর মূল্য হতে পারে, কিছু পরিমাপ হতে পারে, ঠিক আছে। তারপরে আমরা বলছি কি বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন, ওই যেটাকে আমরা একটু আগেই বললাম, যে রৈখিক অপেক্ষকটা থাকে জেড ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই, বা এখানে 40x প্লাস 50y বা 30x প্লাস 20y, ঠিক আছে, সেটাকে আমরা বিষয়াত্মক অপেক্ষক বলছি। বাধা গোষ্ঠী বা কনস্ট্যান্টস, সেটা কোনগুলো, ওই যে কন্ডিশানগুলো দেওয়া আছে যার বেসিসে এটা চরম বা অবমান বের করতে হবে সেটা। আচ্ছা, আর একটা আছে দেখো কাম্যায়ন সমস্যা বা অপটিমাইজেশন প্রবলেম। সেটা কি বলছি, এটি একটি বা একাধিক শর্তের সাপেক্ষে যে সমস্যা তার চরম বা অবমান অন্বেষণ করে তাকে আমরা বলি অপটিমাইজেশন প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো মোটামুটি তোমরা এখান থেকে একটু দেখে রাখলে। এটি খুব সোজা একটি অধ্যায়, তোমাদের পরীক্ষা এখান থেকে দুটো কোশ্চেন থাকে, আমাদের একটি পরীক্ষায় করতে হয়। তো আমরা যদি এই প্রাইমারি বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারি, অঙ্ক খুব একটা কঠিন না, অঙ্ক সবই একই রকম। তো এরপরে যেটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে কি কার্যকর সমাধান, কার্যকর অঞ্চল, ফিজিবল সলিউশন, ফিজিবল রিজিয়ন জিনিসটা কি। আচ্ছা দেখো, আমি এখানে প্রথমে সংজ্ঞাটা দেখি, তারপরে ছবিটা দেখে তোমাদের বুঝিয়ে বলছি। এখানে আমরা কি বলেছি, এক্স ওয়াইকে, যেখানে এই দুটো পজিটিভ হতে হবে, একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার কার্যকর সমাধান বলা হবে যদি এক্স ওয়াই সমস্যাটির বাধাগোষ্ঠী মানে কনস্ট্যান্ট সকল অসমীকরণকে সিদ্ধ করে কার্যকর তাকে আমরা বলছি কি কার্যকর সমাধান, মানে সেই এক্স ওয়াইকে যার জন্য ওই বাধাগোষ্ঠীর প্রত্যেকটা স্যাটিসফাইড হবে। কার্যকর সমাধানগুলির সেটকে আমরা বলছি কার্যকর অঞ্চল বা ফিজিবল রিজিয়ন। এবার ছবিটা দেখো। আচ্ছা, এই ছবিটা আমরা এঁকেছি, এখানে যে তোমরা এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এটা আমি একটু নাম দিই, এটা মনে করো এ আছে, এটা বিসি, তো এটা মনে করো এটা ডি, আর এটা ই। আচ্ছা, তাহলে এই যে এডি, এটি একটি আমার সমীকরণ বা অসমীকরণ। এখানে অসমীকরণ, যেহেতু অসমীকরণ ছিল, তাকে সমীকরণে কনভার্ট করে নিয়ে আমরা কিন্তু এই ফিগারের একটা সরলরেখা পেয়েছি। একইভাবে এই যে বিই, এটাকেও কিন্তু আমরা এই ফিগারের একটা সরলরেখা পেয়েছি। আচ্ছা, এবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এর অ্যারো এদিকে দিয়েছি, এর অ্যারো এদিকে দিয়েছি। এর একটা উদ্দেশ্য আছে, আমরা যখন এর অঙ্ক করব তখন এগুলো দেখতেই পাবো। তোমাদের একটু আমি বলে রাখি যে আমাদের যে কনস্ট্যান্টস বা বাধাসমূহ দেওয়া থাকে সেগুলো যদি 0 0 বিন্দুতে স্যাটিসফাইড হয়, ঠিক আছে, মানে যে আকারে আমাদের বাধাসমূহ দেওয়া থাকবে সেটা যদি 0 0 বিন্দুতে সিদ্ধ হয়, তাহলে এই চিহ্নিত অঞ্চলগুলো হয় মূলবিন্দুর দিকে, আর যদি না হয় তাহলে চিহ্নিত অঞ্চলগুলো হয় মূলবিন্দুর বাইরের দিকে। তো যাই হোক, আমরা এই যে ছবিটা এঁকেছি সেই অনুকরণে মনে করো এটা এইদিকে, এটা এইদিকে, ঠিক আছে। আচ্ছা, এর ফলে দেখো এই মধ্যবর্তী অর্থাৎ এবিসি ত্রিভুজ যেটা, এটা কিন্তু আমরা একটা কমন রিজিয়ন পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন। এবং এই ফিজিবল রিজিয়ন গঠিত হয়েছে একটা ত্রিভুজ অর্থাৎ এ বি সি তিনটে বিন্দু দিয়ে। এই এ বি সি এই তিনটে বিন্দুর তো স্থানাঙ্ক আছে, মানে এর একটা পাবো, এর একটা পাবো, এর একটা পাবো, এই তিনটে কিন্তু আমাদের ফিজিবল সলিউশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেল ফিজিবল রিজিয়ন কোনটা, কমন পোর্শনটা, আর ফিজিবল সলিউশন কোনটা, ওই সেটা গঠিত হয়েছে যে সমস্ত বিন্দু দিয়ে সেটা। আচ্ছা, এরপরে দেখো প্রান্তিক সমাধান বা অপটিমাল সলিউশন। এটা কি, যদি কার্যকর অঞ্চলের কোনো বিন্দুতে একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার ধনাত্মক অপেক্ষকের মান চরম অথবা অবম হয়, তবে কার্যকর সমাধানকে প্রান্তিক সমাধান বলা হয়। এবার দেখো এই ছবিটাই তোমরা লক্ষ্য করো, মনে করো জেড ম্যাক্স ইকুয়াল টু বলা আছে 2x প্লাস 3y, ঠিক আছে। তাহলে এর একটা স্থানাঙ্ক পাচ্ছি, এর একটা স্থানাঙ্ক পাচ্ছি, এর একটা স্থানাঙ্ক পাচ্ছি। তোমার দেখতে হবে, মানে ফিজিবল রিজনে তিনটে স্থানাঙ্ক পাচ্ছি, তোমার দেখতে হবে যে এ বিন্দুতে জেড ম্যাক্সের মান কত, বি বিন্দুতে জেডের মান কত, ম্যাক্স না জেডের মান কত, সি বিন্দুতে জেডের মান কত। যেহেতু এখানে আমাদের ম্যাক্স অর্থাৎ চরম মান বের করতে বলেছে, যে পয়েন্টে আমরা জেডের মান সর্বোচ্চ পাবো সেটাই কিন্তু আমাদের প্রান্তিক সমাধানটা হবে, ঠিক আছে। আর ঠিক উল্টো হবে, যদি এখানে অবম বা মিনিমাম দেওয়া থাকতো তাহলে তোমাদের উদ্দেশ্য থাকতো এই তিনটে বিন্দু যেখানে আমরা জেডের কম মান পাবো সেটাই কিন্তু আমাদের প্রান্তিক সমাধান হতো সেক্ষেত্রে। সেই জন্য এখানে কিন্তু বলছে অপেক্ষকের মান চরম অথবা অবম হয়।
তাকে কিন্তু আমরা প্রান্তিক সমাধান বলি বা অপটিমাল সলিউশন বলি। আচ্ছা, মোটামুটি আশা করি বোঝা গেল। এরপরে দেখো আমরা একটা জিনিস পেয়েছি, সেটা কি একাধিক সমাধান বা মাল্টিপল সলিউশন। আমি এখানে একটা উদাহরণ লিখেছি, দেখো জেড ইকুয়াল টু 4x প্লাস 6y, যেটা হচ্ছে সে অপেক্ষক, রৈখিক অপেক্ষক। একে চরম করো, মানে জেড ম্যাক্সও লেখে বা এভাবেও বলে একে চরম করো যখন বাধা গোষ্ঠী বা সেই কনস্ট্যান্টগুলো কী কী, এই কন্ডিশন একটা, এই কন্ডিশন একটা, আর এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। তো আমি মোটামুটি এখানে দেখো একটা ছবি আঁকার চেষ্টা করেছি, যে এটাকে সমীকরণ করে নিয়ে, তার মানে এটা এক্স বাই 50 হয় আর ওয়াই বাই 100/3 হয়। দেখো এই যে এ পয়েন্টটা পেয়েছি আর বি পয়েন্টটা পেয়েছি, এই যে সরলরেখাটা, এটা কিন্তু এর। একইভাবে এটা কিন্তু আমাদের সেই রেখাংশ আকারে করে নিতে হয়, মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই আকারটা করে কিন্তু আমাদের ওই বিন্দুগুলোর আমরা পাই। এটাকেও আমাদের সেই সমীকরণের প্রথমে করেছি, মানে ইকুয়াল টু করে তারপরে এর নিচে 120 দিয়ে ভাগ করে, এর নিচে 120 দিয়ে ভাগ করে আমরা বিন্দুগুলো পেয়েছি। তো একইভাবে আমরা দেখো এখানে 30, এখানে আমরা 060 পেয়েছি। তো সেইভাবে আমরা কিন্তু প্রথমে ছবিটা এঁকেছি। তারপর আমি একটু আগে একটা কথা বলেছি যে এই অ্যারো দিতে গেলে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 0 0 বিন্দুতে এই যে কনস্ট্যান্টস দেওয়া আছে সেটা স্যাটিসফাইড হচ্ছে কিনা। মানে এখানে তুমি যদি 0 0 বসাও, দেখো এটা হচ্ছে, এখানে একটু করি আমি, 0 + 0 0 আছে, এটা কি তার থেকে 100 বড়, হ্যাঁ এটা সত্য, তার মানে স্যাটিসফাইড হচ্ছে। সত্য যদি হয় তাহলে অ্যারোগুলো হবে কিন্তু আমাদের মূল বিন্দুর দিকে। দেখো আমি মূল বিন্দুর দিকেই কিন্তু অ্যারো দিয়েছি এই সরলরেখার ক্ষেত্রে। একইভাবে সেকেন্ড সরলরেখার ক্ষেত্রে তুমি বসিয়ে দেখো 0 থেকে 120 বড়, তার মানে এটাও সত্য, তাহলে এর অ্যারোগুলো কিন্তু আমাদের হবে মূল বিন্দুর দিকে। তাহলে সেটা করি, এর আরও মূল বিন্দু, এর আরও মূল বিন্দু, তাহলে কমন রিজিয়ন কোনটা পাচ্ছি। আর একটা কথা বলা আছে যে এক্স ওয়াইটা ধনাত্মক, তার মানে অবশ্যই আমি নিচের দিকে যেতে পারবো না, উপরের দিকে থাকতে হবে। তাহলে এটা এদিকে, এটা এদিকে, আর এ দুটো তো উপরের দিকে হবেই। তাহলে দেখো এই মধ্যবর্তী রিজিয়নটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে ফিজিবল রিজিয়ন কোনটা, এটাই আমাদের ফিজিবল রিজিয়ন। তার বিন্দুগুলো কোনটা কোনটা, এটা এটা এটা, ঠিক আছে, এগুলো আমরা জানি। এবার আমাদের এখানে কি বলছে, একাধিক সমাধান। তার মানে এই পয়েন্টে আমরা জেডের মান দেখব, এই পয়েন্টে দেখব, এই পয়েন্টে দেখব, এই তিনটেই তো আমাদের রিজনের মধ্যে আছে, আর এটা তো আছে। যাই হোক, এই তিনটেতে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে পি বিন্দুটা আমরা কি করে পাবো, এই দুটো সমাধান, এই দুটো সমীকরণ যেহেতু ছেদ করেছে, তাহলে এই দুটো আমাদের সলভ করলেই পেয়ে যাব। সেটা আমরা 20 পেয়েছি সলভ করে, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি জেডের মান কত আসছে, 200। একইভাবে বি বিন্দুটা কোনটা, এইটা, সেখানেও দেখতে পাচ্ছি জেডের মান 200। আর সি বিন্দুতে দেখবো অন্য একটা আসবে, 200 কম এসছে। তাহলে এখানে তো আমাদের দুটো সমাধান হয়ে গেল, কারণ বিতেও আমরা দেখতে পাচ্ছি জেড ম্যাক্স হচ্ছে, বিতেও দেখতে পাচ্ছি জেড ম্যাক্স হচ্ছে। তাহলে তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে পারো, এই যে বিপি সরলরেখাটা, এর প্রতিটা বিন্দুতেই জেডের মান কিন্তু ম্যাক্সিমাম হবে। সেই জন্য আমরা বলছি কি এখানে একাধিক সমাধান আছে। আচ্ছা, এরপরে আমরা বলছি কি অসীমাবদ্ধ সমাধান বা আনবাউন্ডেড সলিউশন। দেখো আমি একটা ছবি এঁকেছি, সেই একই রকমভাবে দুটো সরলরেখা এঁকেছি। একটা সরলরেখা মূল বিন্দু থেকে বাইরের দিকে গেছে, এটাও বাইরের দিকে গেছে, এবং আমরা কমন যে রিজিয়নটা পাচ্ছি সেটা কোনটা, এইটা। এবং তোমরা যদি লক্ষ্য করো যে এটা কিন্তু শেষ নেই, এদিকে কিন্তু অসংখ্যভাবে চলে গেছে, মানে এর কোনো বাউন্ড নেই, সীমানা নেই। সেই জন্য একে আমরা বলছি কি বাউন্ডেড সমাধান। এবং এর যে বিন্দুগুলো দেখো, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। এবার যদি জেড ম্যাক্স বা জেড মিন, মানে ম্যাক্সিমাম বা চরম বা মিনিমাম বা বম বের করতে বলে, তাহলে আমরা কি এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দেখব কোন ক্ষেত্রে জেডের মান ম্যাক্সিমাম থাকলে ম্যাক্সিমাম আছে, মিনিমাম থাকলে মিনিমাম, সেটাই আমাদের সমাধান হবে। আচ্ছা, এরপর আরেকটি আছে আমাদের কার্যকরী সমাধানহীন সমস্যা বা ফিজিবল রিজিয়ন নেই কোন ক্ষেত্রে। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি, এই যে সরলরেখা, এটা একটি আমাদের কনস্ট্যান্টের ছবি, কনস্ট্যান্টসের ছবি বা বাধা গোষ্ঠী যেগুলো থাকে, সেটার কি দেখতে পাচ্ছি যে অ্যারোগুলো মূল বিন্দুর দিকে, ঠিক আছে, এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি অ্যারোগুলো মূল বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে কিন্তু এখানে আমি বলতেই পারি যে এটা যদি এদিকে
আমাদের সেই চিহ্নিত অঞ্চলটা হয়, এটা যদি এদিকে হয়, তাহলে এর তো কোনো কমন পোর্শনে আমি পাচ্ছি না, অর্থাৎ এখানে কোনো ফিজিবল সলিউশন নেই। তাহলে একটা আমরা পেলাম ফিজিবল সলিউশন নেই, একটা আমরা পেলাম কি আনবাউন্ডেড সলিউশন, আর এখানে একটা পেলাম আমরা কি একাধিক সমাধান আছে। তো আমাদের মোটামুটি এরকমই প্রবলেমই থাকে। তো আমরা দুটো অঙ্ক একটু দেখব যে কিভাবে লিখি। আমাদের সমস্ত অঙ্কগুলো এই অনুকরণেই করতে হবে। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা দেখো, তোমাদের সংক্ষিপ্তের 7 থেকে একটি অঙ্ক আছে যে লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার সমাধান করো, যেখানে বাধা গোষ্ঠীগুলো এটা দেওয়া আছে x1 + 3x2 greater equal to 3 আর x1 + x2 greater equal to 2। এটা বাধা গোষ্ঠী সাপেক্ষে তুমি শুধু সিস্টেমগুলো দেখো তোমরা যে কত ধরনের ভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো লিখতে পারে। সাপেক্ষে z equal to 3x1 + 5x2 এর অবমান নির্ণয় করো। তাহলে এই কনস্ট্যান্টসগুলোর সাপেক্ষে এর অবমান আমাদের বের করতে হবে, মানে জেড মিনিমাম আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু লেখাটা দেখি। দেখো এখানে আমরা কি লিখেছি, প্রদত্ত অসমীকরণগুলোকে অনুরূপ সমীকরণগুলো, অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণগুলি হলো, আমরা প্রথমে অসমীকরণগুলোকে সমীকরণে কনভার্ট করে নিয়েছি, কারণ ছবিটা তো আমাদের রাখতে হবে, এগুলো ক্লাস 11ও তোমরা করেছো। তাহলে দেখো এটা হয়েছে x1 + 3x2 3, সেই ছেদিতাংশ আকারে আমরা করেছি, তাহলে এটা 3 0, এটা 0 1, এটাকে আমরা করেছি দেখো 2 0 0 2। আচ্ছা এবার কি xy কার্টেসীয় তলে লেখচিত্র অঙ্কন করা হলো। কেন xy? এখানে দেখো আমাদের অঙ্কে বলাই ছিল, সরি এখানে xy হবে না, এটা হবে x1 x2, সেটা কিন্তু আমাদের xy কার্টেসীয় তলই, কিন্তু আমাদের যেহেতু এখানে x1 x2 দিয়ে অঙ্কটি আছে, সেই জন্য আমরা x1 x2 দিয়ে লিখব। তাহলে সেই কার্টেসীয় তলে আমরা লেখচিত্র অঙ্কন করলাম। আমাদের এখানে ছক কাগজের প্রয়োজন নেই, আমরা হাতেই করব। তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। এটি হচ্ছে অর্থাৎ এসি সরলরেখাটি হচ্ছে আমাদের x1 + 3x2, এই যে এখানে 3 0 বিন্দু, এখানে 0 1 বিন্দু, এই যে তোমাদের এখানে 3 0 আর 0 1 ছিল। একইভাবে এই যে সরলরেখাটা অর্থাৎ বিডি, এটি কিন্তু আমাদের ওই x1 + x2 = 2। তাহলে দেখো চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এসি হচ্ছে এই সরলরেখাটা আর বিডি হচ্ছে আমাদের এই সরলরেখাটা। এবার আমরা ওই টেস্টটা করব, মানে 0 0 দিয়ে স্যাটিসফাই হয়ে আমাদের চিহ্নিত অঞ্চলটা মূলবিন্দুর দিকে হচ্ছে না মূলবিন্দু থেকে উল্টো দিকে হচ্ছে, সেটা আমরা দেখো। দেখো আমরা প্রথম সরলরেখার ক্ষেত্রে কী করেছি, 0 + 3 × 0 দিস ইকুয়াল টু 0। আমাদের কন্ডিশনটা দেওয়া ছিল কি গ্রেটার দ্যান 3 হবে, মানে কনস্ট্যান্টের যে কন্ডিশন বা বাধা গোষ্ঠীর যে কন্ডিশন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 0 3-এর থেকে ছোট, 3-এর থেকে বড় নয়, তাহলে এটা আমাদের সিদ্ধ হচ্ছে না। সেই জন্য লিখেছি কি দেখো, 0 0 বিন্দু x1 + 3x2 greater equal to 3 অসমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং অসমীকরণটির চিহ্নিত অঞ্চল মূল বিন্দুর বিপরীত দিকে হবে। তাহলে কি দেখো আমাদের কোনটা ছিল, এইটা, এর চিহ্নিত অঞ্চল মানে কোনটা, এই যে এই অ্যারোটা কিন্তু আমরা মূল বিন্দুর বাইরের দিকে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব, দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে চেক করব। এখানেও দেখো একই কথা, সেই x1 + x2 = 2 ছিল, 0 + 0 = 0, ডাজ নট লেস ইকুয়াল টু 2। তাহলে 0 0 বিন্দু x1 + x2 লেস ইকুয়াল টু 2 অসমীকরণটিকে সিদ্ধ করে না, সুতরাং ইহার চিহ্নিত অঞ্চলটিও মূল বিন্দুর বিপরীত দিকে হবে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ওর যে চিহ্নিত অঞ্চল অর্থাৎ এই সরলরেখার, এটাও দেখো আমরা মূল বিন্দু থেকে বাইরের দিকে কিন্তু অ্যারো দিয়েছি, তাহলে দুটোর চিহ্নিত অঞ্চল কিন্তু মূল বিন্দুর বাইরের দিকে হচ্ছে। তাহলে তোমরা যেহেতু আমরা আগে কিছু উদাহরণ দেখেছি, সেখান থেকে কিন্তু একটা জিনিস ধারণা করতেই পারছো যে এর ফিজিবল অঞ্চলটা কিন্তু আমাদের, যদি আমরা একটু ছবিতে আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে, ভালো করে দেখো, এটা হচ্ছে, তাই না? এর নিচে কেন আসতে পারছি না, কারণ ওই যে x1 x2 greater equal to 0 বলছে, উপরের দিকে থাকতে হবে। আর এদিকেও কেন আসতে পারছি না, কারণ এর তো এর উপরের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই অঞ্চলটা কিন্তু আমাদের অর্থাৎ আনবাউন্ডেড হচ্ছে, কিন্তু আমরা যে একটু আগে যে আনবাউন্ডেডের ছবিটা দেখলাম সেরকম দেখতে হচ্ছে। এবং সেই ফিজিবল রিজিয়নে দেখো এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, অর্থাৎ 3টে বিন্দু পাচ্ছি, মানে এ বিন্দু পাচ্ছি, পি বিন্দু একটা নাম দিয়েছি, এটা পাচ্ছি, ডি বিন্দু পাচ্ছি।
পি বিন্দু কোনটা? এই দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে তার, মানে এই দুটো সরলরেখাকে সমাধান করলে কিন্তু আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে এ বিন্দুতে জেডের মান বের করা, পি বিন্দুতে জেডের মান বের করা, পি বিন্দুতে জেডের মান বের করা, এবং যেখানে মানটা মিনিমাম হবে সেটাই হচ্ছে আমাদের সমাধান হবে। এবার দেখো লেখাটা আমরা কি লিখেছি, চিত্র থেকে স্পষ্ট প্রোগ্রাম বিধির কার্যকর অঞ্চল সীমাবদ্ধ নয়, সেটাই আমরা দেখতে পেলাম আনবাউন্ডেড। 1 ও 2 সমাধান করে আমরা x1 আর x2 এর মান পেলাম, যেটা ওই যে পি এর মান হচ্ছে, তাহলে পি এর মান 3-2 আর 1-2। এখন কার্যকর অঞ্চলের প্রান্তিক বিন্দুগুলো যেটা আমরা পেয়েছিলাম এ, পি আর ডি, তিনটের ক্ষেত্রে তিনটের মানে আমরা জেড বসিয়ে দেখলাম জেডের মান কত হচ্ছে, দেখতে পেলাম যে পি এর মান অর্থাৎ 3-2 1-2 এ জেডের মান 7, অর্থাৎ এক্ষেত্রে অবম হচ্ছে। সেই জন্য আমরা শেষে কি লিখছি, জেডের অবম মান হয় পি 3-2 1-2 বিন্দুতে, এবং প্রান্তিক সমাধান কি, x1 = 3-2, x2 = 1-2, এবং জেড মিনিমাম বা জেডের যে অবম মান সেটি কত, 7। এই হচ্ছে আমাদের লেখার পদ্ধতি। যদি আমাদের চরম দিয়ে দেওয়া থাকে একই সিস্টেম আমাদের করতে হবে, অবম দিয়ে দেওয়া থাকলে এভাবেই করতে হবে। আচ্ছা, এখানে দেখো আরেকটি অঙ্ক আমি একটু তোমাদের বলি, 8-এর 1 দাগে এখানে বলেছে নিচের প্রোগ্রাম বিধি সমস্যাটি কার্যকরী অঞ্চলের লেখচিত্র অঙ্কন করো, জেড দেওয়া আছে এতকে চরম করো, ম্যাক্সিমাম করতে হবে, বাধা গোষ্ঠী বা কনস্ট্রেন্টস যেটা সেটা কত, এই দুটো কন্ডিশন দেওয়া আছে। তিনটেও থাকতে পারে কিন্তু অনেক সময়, হ্যাঁ তিনটেও থাকে, এবং প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করো। তাহলে প্রথমে সেই একই কাজ, এখানে আমি লিখিনি কারণ প্রথম যে অঙ্কটা লিখেছি ওইভাবেই তোমরা লিখবে। এখানে আমরা প্রথমে সমীকরণ করে নিয়েছি, তারপরে ছেদিতাংশ আকারে করেছি, তারপরে দেখো ছবিটা আমরা কিন্তু অঙ্কন করেছি, ছবিটা দেখতে আমাদের এমন হয়েছে, মানে এই হচ্ছে আমাদের x1 + 3x = 15, এই হচ্ছে আমাদের 3x1 - 4x = 12। হ্যাঁ, আমরা 0-0-তে স্যাটিসফাই করিয়েছি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রথমটা আমাদের সত্য হয়েছে, তাহলে মূলবিন্দুর দিকে হবে, দেখো মূলবিন্দুর দিকে দিয়েছি। একইভাবে দ্বিতীয়টাও করেছি, দেখলাম দ্বিতীয়টাও সত্য হচ্ছে, দেখো এটাকেও আমরা মূলবিন্দুর দিকে দিয়েছি, এবং এটা তো পজিটিভ, মানে এটার অ্যারো এদিকে হবে, এটার অ্যারো কিন্তু এদিকে হবে। এবার এই চারটে অ্যারো যদি তুমি মেলাও, দেখো কমন রিজিয়ন কিন্তু তুমি এই অঞ্চলটাই পাচ্ছ, ঠিক আছে, কারণ এর উপরে যেতে পারছি না, এই অঞ্চলটা পাচ্ছ। এবং এখানে তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, চারটে বিন্দু দিয়ে গঠিত যে রিজিয়ন সেটাই কিন্তু আমাদের ফিজিবল রিজিয়ন, এবং প্রান্তিক বিন্দু কিন্তু এখানে চারটেই। এবং পি বিন্দু যেহেতু দুটো সরলরেখার মিলন স্থল, তাহলে পি বিন্দু দুটো সরলরেখা তুমি সমাধান করলেই পেয়ে যাবে। এবারে এখানে আমাদের বলেছে প্রান্তিক বিন্দুগুলো শুধু বের করো, তাহলে এই চারটে বিন্দুর তুমি স্থানাঙ্ক লিখলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, সেটাই লিখেছি দেখো। ওইটা সমাধান করে আমরা এই দুটোর মান বের করেছি, যেটা আমাদের পি নামকরণ করেছি। আর কার্যকর অঞ্চলটি তাহলে কোনটা, ওই যে আমরা চতুর্ভুজটা পাচ্ছি না, ও ও ডি পি বি, সেটা তার প্রান্তিক বিন্দুগুলো লিখে দিলাম। এবার এরপরে যদি তোমাকে বলে যে চরম বা অবমান বের করো, সেক্ষেত্রে আমাদের ওই চারটে বিন্দুকে স্থানাঙ্কগুলো বসিয়ে দেখতে হবে জেডের মান কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম, যদি ম্যাক্সিমাম বলে তাহলে সেটা চরম হবে, আর যদি মিনিমাম বলে তাহলে সেটা অবম হবে। এইভাবে কিন্তু আমাদের করতে হবে এগুলো, ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কগুলো করবে, আশা করি করতে পারবে। আচ্ছা, আরেক ধরনের আমাদের এলপিপি প্রবলেম থাকে, সেটা হচ্ছে আমাদের ফরমেশন করতে হয়। আমাদের কিছু ডেটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ওই যে রৈখিক অপেক্ষক সেটাকে তৈরি করতে হবে, এবং সেই বাধা গোষ্ঠীগুলোকে আমাদের তৈরি করতে হবে, মানে যেটা আমাদের সমাধান করতে দিচ্ছিল এইগুলো দিয়ে এবার সেটা তৈরি করতে হবে। দেখো এখানে একটি অঙ্ক আমাদের সংক্ষিপ্ত 2 দাগে দিয়েছে যে প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ, 6 একক ভিটামিন বি আছে, প্রতি গ্রাম F1 খাদ্যের মূল্য হচ্ছে 20 পয়সা। এখানে একটু আমাদের ডাটা বাদ গেছিলো, সেটা আমি উপরে লিখেছি। প্রতি গ্রাম F2 খাদ্যে 6 একক আছে ভিটামিন এ আর 10 একক আছে ভিটামিন বি, আর প্রতি গ্রাম F2 খাদ্যের মূল্য হচ্ছে 30 পয়সা। প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ আর 10 একক হচ্ছে আমাদের ভিটামিন বি দরকার হয়। এবার কি বলছে, ন্যূনতম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় 2 ধরনের ভিটামিন গ্রহণ করা সম্ভব, যা রৈখিক প্রোগ্রামবিধির সমস্যারূপে প্রকাশ করো। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের কিন্তু অঙ্ক আমরা কিন্তু আগে করিনি, হ্যাঁ, সেটা আমাদের এই এলপিপির সাহায্যে আমাদের করতে হয়। আচ্ছা, এবার দেখো তোমাদের কিন্তু অনেক সময় এটা তৈরি করে সমাধান করতেও দেয়, ঠিক আছে, তো তোমাদের যদি শুধু
ওই রৈখিক অপেক্ষক এবং বাধাগোষ্ঠী দিয়ে সমাধান করতে বলে, তাহলে তোমরা সেটা করার চেষ্টাই করবে। এটা করতে গেলে আরও একটু বেড়ে যাবে আর কি। তো যাই হোক, আমরা এখানে একটু জিনিস লক্ষ্য করি। দেখো আমরা কি করেছি, ধরেছি যে F1 খাদ্যের পরিমাণ X গ্রাম আর F2 খাদ্যের পরিমাণ Y গ্রাম। আর যেহেতু ন্যূনতম খরচের কথা এখানে বলেছে, তাই আমরা ধরে নিয়েছি যে মোট খরচ হয় Z টাকা। এবার আমাদের অঙ্কে বলা ছিল যে প্রতি গ্রাম F1 ও F2 খাদ্যের মূল্য হচ্ছে 20 পয়সা 30 পয়সা। তাহলে বিষয়াত্মক অপেক্ষক বা রৈখিক অপেক্ষক যেটা আমাদের ছিল সেটা কি হবে, Z = 20x + 30y। কারণ প্রতি গ্রামের যদি মূল্য 20 পয়সা হয়, X গ্রামের মূল্য 20x হবে। আর প্রতি গ্রামের মূল্য যদি F2-র জন্য Y গ্রাম হয়, তাহলে 30 পয়সা হয়, তাহলে Y গ্রামের মূল্য হবে 30y। ঠিক আছে, তাহলে মোট খরচ কত হবে সেই দুটো যোগ করলে পেয়ে যাবো 20x + 30y Z = তাহলে এটা কিন্তু আমাদের একটা হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের সেই বাধাগোষ্ঠীগুলো বের করতে হবে। এবার দেখো কী করেছি, এখন F1 খাদ্যের প্রতি গ্রাম ভিটামিন এ আছে 5 একক, এটা বলা আছে। আর F2 খাদ্যের প্রতি গ্রামে ভিটামিন এ আছে 8 একক। তাহলে মোট ভিটামিন কত, প্রতি গ্রামে যদি 5 আর 8 থাকে, তাহলে এক্সের কত থাকবে 5x। আর F2-র জন্য যেহেতু Y 8 তাহলে কত থাকবে, ওয়াইতে কত থাকবে, Y গ্রামে কত থাকবে 8y। তাহলে মোট ভিটামিন এ হবে কত 5x + 8y একক। আচ্ছা, এবার আমাদের অঙ্কে একটি কথা বলা আছে যে প্রত্যেক লোকের দৈনিক চাহিদা হচ্ছে 80 একক। তাহলে আমার যে মোট ভিটামিন এটা তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই 80-র কম হতে পারে না, তাহলে তো দৈনিক চাহিদাই মিটবে না। সেই জন্য আমি কি বলতে পারি, 5x + 8y > 80, মানে হয় 80-র সমান, তাহলে দৈনিক চাহিদা মিটবে, অথবা 80-র থেকে বেশি। বেশি হলে তো আমার কোনো সমস্যাই নেই 80-র থেকে। আচ্ছা, এবার আমরা ভিটামিন বি নিয়ে ভাবি। দেখো F1 খাদ্যের প্রতি গ্রামে ভিটামিন বি বলা ছিল 6 একক, আর F2 খাদ্যে ভিটামিন বি বলা ছিল কত 10 একক। একইভাবে আমরা এগোবো, তাহলে মোট ভিটামিন কত হবে, যদি প্রতি গ্রামে 6 থাকে, এক্সে থাকে 6x, আর প্রতি গ্রামে যদি 10 থাকে F2, ওয়াইতে কত থাকবে 10y, তাহলে মোট ভিটামিন হবে 6x + 10y। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু দৈনিক চাহিদা আমাদের ভিটামিন বির ক্ষেত্রে ছিল 100 একক বলা। তাহলে এই 6x + 10y যেটা আমরা পাচ্ছি সেটা নিশ্চয়ই 100 থেকে বেশি হবে, নাহলে তো চাহিদা মিটবে না। হয় বেশি, না হয় সমান, সমান হলেও চাহিদা মিটবে। তাহলে এই একটা আমরা পেলাম, আর একটা পেলাম 5x + 8y > 80। আর বিষয়াত্মক অপেক্ষক যেহেতু আমরা প্রথমেই পেয়ে গেছি, Z = 20x + 30y। এই তিনটেকে সাজালে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। সেটা কিভাবে লিখেছি দেখো, নির্ণীত রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটি হলো Z = 20x + 30y। যেহেতু ন্যূনতম একটা কথা কিন্তু আমাদের অঙ্কে বলা ছিল, সেই জন্য আমরা কি বলেছি, অবম করো। যখন বাধাগোষ্ঠী হয়, যে দুটো আমাদের বেরোলো। ঠিক আছে, আচ্ছা, তোমরা এইভাবে তোমাদের প্রশ্নমালার বাকি যে অঙ্কগুলো আছে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করো। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এলপিপি অধ্যায়টি তোমাদের কিছুটা হলেও ডাউট অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করবে।